Hi all government job aspirants, welcome to my channel Orji Study IQ। তো ফ্রেন্ডস, আজকে স্ট্যাটিক জিকে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা এটাকে স্ট্যাটিক জিকেও বলতে পারো অথবা জিওগ্রাফির একটা টপিক নিয়েও হাজির হয়েছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস দেখো, মানে আমাদের যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, ওকে, তোমরা যদি ইকোনমিক্সে পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি জিনিসটা কি। আমি এতটা ডিটেলসে যাচ্ছি না। তো সেই সময় কিছু রিভলিউশনস হয়েছিল, সেই সমস্ত এগ্রিকালচারের রিভলিউশনগুলোই কিন্তু আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। মোটামুটি পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন মাঝে মাঝে চলে আসে, এবং ফ্রেন্ডস তোমরা কিন্তু অনেকেই ভুল করে ফেলো, কারণ তোমাদের কাছে নলেজ না থাকলে তোমরা কিন্তু এগুলো ভুল করে ফেলবে। তো এগুলো জেনে রাখাটা খুবই দরকার, এবং লাস্ট অবধি ভিডিওটা দেখবে, এবং ভিডিওর শেষে কিন্তু অনেকগুলো কোশ্চেন এবং অ্যান্সার আমি করেছি, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো এগ্রিকালচার রিলেটেড। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, ফার্স্টে ভেরিয়াস রিভলিউশনস লিখেছি, আর কি প্রোডাকশানের জন্য কি রিভলিউশন বলা হয় সেটা কিন্তু আমি লিখেছি। বেশি বড় ভিডিও হবে না, শেষ অবধি দেখো, 10-15 মিনিটের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। দেখো ফার্স্টেই দেখো গ্রিন রিভলিউশন। দেখো গ্রিন রিভলিউশন বলতে তোমরা কিন্তু কোইনসাইড করতে পারো। গ্রিন মানে কি? সবুজ, প্রচুর পরিমাণে ধান চাষ হবে, প্রচুর পরিমাণে সবজি চাষ হবে। তো এই ধরনের ফুড গ্রেনস, এটার সাথে কিন্তু গ্রিন রেভলিউশন সম্পর্কিত। তোমার পরীক্ষায় আসতে পারে গ্রিন রিভলিউশন ইজ রিলেটেড টু হুইচ প্রোডাকশনস। তো তখন তোমাদের বলতে হবে, কখনো বলবে ফুড দিয়ে দেবে অপশানে, মিল্ক দিয়ে দেবে, অয়েল সিড দেবে, ফিশ দিয়ে দেবে। তো তোমরা তখন ফুড গ্রেনসটা লিখে দেবে। ওকে, কোন প্রোডাক্টসের সাথে হচ্ছে তোমার সম্পর্কিত, বা কোন প্রোডাকশানের সাথে তোমার সম্পর্কিত, এটা কিন্তু দিয়ে দেবে। এইভাবে কোশ্চেন আসে। তারপর দেখো নেক্সট, হোয়াইট রিভলিউশন। তোমরা জানো দুধ সাদা হয়, তাই হোয়াইট রিভলিউশন দুধের সাথে কিন্তু সম্পর্কিত। এইভাবে কোইনসাইড করতে পারো। তারপর দেখো 3 নম্বরে ইয়েলো রিভলিউশন। দেখো সর্ষের তেল কি হয়? হলুদ টাইপের হয়, তো অয়েল সিডসের সাথে কিন্তু সম্পর্কিত। এইভাবে তোমরা কিন্তু কোইনসাইড করতে পারো। তারপর 4 নম্বর দেখো ব্লু রেভলিউশন। কার সাথে সম্পর্কিত? না মাছের সাথে, ফিশের সাথে সম্পর্কিত। দেখো ফিশ কি কোথায় থাকে? না জলে থাকে। জলের কালার সকলেই জানো ব্লু, তো সেই জন্যই কিন্তু এর সাথে একটা সম্পর্ক করা হয়েছে। তো এইভাবে মনে রাখতে কিন্তু তোমরা পারো, খুব ইজিলি মনে রাখতে পারবে। তারপর দেখো প্রন। প্রন যখন হয়েছে তার কি রিভলিউশনটা হয়েছে? দেখো 5 নম্বর দেখো পিঙ্ক রিভলিউশন। প্রন মানে হচ্ছে তোমার গলদা চিংড়ি, যেটা দেখো গলদা চিংড়িকে দেখতে অনেকটা লালচে লালচে টাইপের হয়, রান্না করলে লালচে টাইপের হয়। তো সেই জন্য তার সাথে জাস্ট আমি একটা, দেখো এইটার সাথে কিন্তু এটা হয় সেই জন্য কিন্তু দেয়নি, কিন্তু দেখো একটা একটা রিলেশন আছে মোটামুটি। এইভাবে তোমরা রিলেট করতে পারবে জিনিসটাকে। পরীক্ষা হলে দেখো, পরীক্ষা হলে এত কিন্তু মুখস্থ করা যাবে না, কিছু ট্রিকি ওয়েটাও কিন্তু ধরে রাখতে হবে। ওকে, তারপর দেখো পিঙ্ক রিভলিউশন কার সাথে সম্পর্কিত? না প্রনের সাথে সম্পর্কিত। 1-2বার দেখলেই হয়ে যাবে। পরীক্ষা হয়তো দিয়ে দিল পিঙ্ক রিভলিউশন ইজ রিলেটেড টু, 4-5টা অপশান দিয়ে দিল, বলে দিল প্রন, ফিশ, অয়েল সিডস, ফার্টিলাইজার। তখন তোমরা জানলে ফট করে প্রনের অ্যান্সার দিয়ে দেবে, 1-2 নাম্বার পেয়ে যাবে। ওকে, তারপর দেখো 6 নম্বর গ্রে রিভলিউশন। গ্রে রিভলিউশন কার সাথে সম্পর্কিত? না ফার্টিলাইজারের সাথে সম্পর্কিত। তো ফার্টিলাইজার মানে হচ্ছে সার, মেনিওর বা ফার্টিলাইজারের সাথে কিন্তু গ্রে রিভলিউশন সম্পর্কিত। তারপর দেখো
ব্রাউন রিভলিউশন। ব্রাউন রিভলিউশন কার সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে নন কনভেনশনাল এনার্জির সাথে সম্পর্কিত ব্রাউন রিভলিউশন। ওকে, তারপর দেখো 8 নম্বর, দেখো সিলভার রেভলিউশন কার সাথে সম্পর্কিত? দেখো সিলভার রেভলিউশন কিন্তু চিকেন অথবা তার সাথে এগসের সাথে সম্পর্কিত। তো তোমরা এটাও এইভাবে মনে রাখতে পারো যে সিলভারের ডিম, ঠিক আছে, সিলভারের ডিম, এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। নইলে এত কিছু একটু ট্রিকি ওয়েতে মনে রাখো, তাহলেই কিন্তু হয়ে যাবে। সিলভার রিভলিউশন কার সাথে সম্পর্কিত? না চিকেন আর এগসের সাথে সম্পর্কিত, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো 9 নম্বর, ফুড চেন রিভলিউশন কার সাথে সম্পর্কিত? তারপর দেখো শেভিং ফুড, ভেজিটেবলস, তারপরে ফ্রুটস, এদের সাথে কিন্তু সম্পর্কিত ফুড চেন রেভলিউশনটা। ফুড যেহেতু, তাই ফুডের সাথে সম্পর্কিত। তারপর 10 নম্বর দেখো রেনবো রেভলিউশন কার সাথে সম্পর্কিত? না রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যামালগামেশন অফ অল অ্যাবাভ রেভলিউশনস। তো দেখো এই উপরে যে সমস্ত রেভলিউশনগুলো হয়েছে, পিঙ্ক, গ্রে, তারপর হচ্ছে ব্রাউন, সিলভার, ব্লু, ইয়েলো, হোয়াইট, গ্রিন, হ্যাঁ, এইগুলোর একটা অ্যামালগেশন মানে হচ্ছে মিশ্রণ, মানে সমস্ত রেভলিউশনগুলোকে মিক্সিং করে রেনবো রেভলিউশন বলা হয়। ওকে, তো এইগুলো মনে রাখবে তোমরা, পারলে খাতায় নোটস বানিয়ে নাও। তারপর দেখো কিছু কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের জন্য রেখেছি, মানে এগ্রিকালচার রিলেটেড। দেখো আমি এটা একটু রেখেছি, তার কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন মাঝে মাঝে দু একটা দিয়েই দেয়। ওকে, তোমরা রিলেট করতে পারবে। দেখো দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, হু ইজ কল্ড দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন? এই যে গ্রিন রিভলিউশন যে সময় ফুড গ্রেনসের সাথে সম্পর্কিত, 1960 সালে এই রেভলিউশনটা হয়েছিল, গ্রিন রেভলিউশন। তো সেই সময় ফাদার কাকে বলা হয়, গ্রিন রেভলিউশনের ফাদার কাকে বলা হয়? না ডক্টর M.S. স্বামীনাথনকে কিন্তু বলা হয়। ওকে ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে চলো। দেখো হোয়াট ইজ দ্য সোর্সেস অফ ওয়াটার অফ ইরিগেশন? দেখো আমাদের ইন্ডিয়াতে যে চাষবাস হয়, ঠিক আছে, চাষবাসের সময় যে জল, সে জলটা কোথা থেকে পায়? সে জল তো বিভিন্ন রকম উপায় পেতে পারে। কেউ ওয়েলস অ্যান্ড টিউবওয়েলসের মাধ্যমে পেতে পারে, কেউ ক্যানালসের মাধ্যমে কোনো রাজ্য পেতে পারে, কোনো রাজ্য হয়তো ট্যাঙ্ক, ছোটো ছোটো পুকুর তৈরি করে সেখান থেকেও জল নিতে পারে। এবং আদার সোর্সেসগুলো থাকে যেমন ড্যাম, রিভার স্ট্রিমস এটসেট্রা, ওখান থেকেও জল পেতে পারে। বা কোনো জায়গায় হয়তো জলটাকে জমিয়ে রেখেছে উঁচু জায়গায়, সেখান থেকে জল হু হু করে পড়ছে চাষের সময়। তো এইভাবেও কিন্তু তারা জলের যোগানটা পেতে পারে। তো দেখো সব থেকে বেশি, এই কোশ্চেনটা আছে, সব থেকে বেশি যে সোর্সটা আছে ইরিগেশনের জন্য ওয়াটার সোর্স হিসাবে, সেটা কে, মানে কাকে করা হয়েছে? ওয়েলস অ্যান্ড টিউবওয়েলস, এই যে নলকূপ, টিউবওয়েলস, ঠিক আছে, এটা কত পার্সেন্ট? না 57%। সব থেকে বেশি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে 57% কিন্তু এই ওয়েলস অ্যান্ড টিউবওয়েলসের মাধ্যমে কিন্তু ওয়াটার সোর্সটাকে পাওয়া যায়, ওয়াটার সোর্সটাকে নেওয়া হয়, ঠিক আছে। তারপর ক্যানালস মানে খালের মাধ্যমে কত পার্সেন্ট? না 31%। ওকে, এগুলো মেনলি হচ্ছে খাল, যেখানে হচ্ছে তোমার এই গঙ্গা নদী ফদি চলছে, যেখানে হচ্ছে তোমার বিহার বলো, তারপরে ইউপি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এই সমস্ত জায়গায় খালের মাধ্যমে কিন্তু জিনিসটা নেওয়া হচ্ছে। অত কিছু মাথায় রাখতে হবে না, যেটুকু বলছি সেটুকুই মাথায় রাখো। তারপর দেখো ট্যাঙ্ক মানে হচ্ছে পুকুর। এবার পুকুর মাধ্যমে কত পার্সেন্ট হয়? না 6%। এটা পুকুরটা মেনলি তোমার এতের দিকে থাকে, মানে ওই সাউথ ইন্ডিয়ানের দিকে থাকে আর কি। সাউথের দিকে হচ্ছে ট্যাঙ্কসের পরিমাণটা একটু বেশি হয়, 6% সাউথেই এই ট্যাঙ্কসের মাধ্যমেই জল পাওয়া যায় ইরিগেশনের সময়, মানে চাষবাসের সময়। এবং আদার সোর্সেসগুলো আছে তোমরা জানো, ড্যাম, রিভার স্ট্রিমস এটসেট্রা, এই সমস্ত। ওকে, তারপর ফ্রেন্ডস দেখো আমি একটু থিওরি পড়িয়ে দিচ্ছি, কারণ এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় একবার দুবার কিন্তু চলেই আসে। এই রবি শস্য বলে দেবে একটা উদাহরণ দিয়ে, এটা
কি রবি শস্য না খারিফ শস্য, অনেকবার পরীক্ষায় এসছে। ওকে, 1000বার পরীক্ষায় এসছে। সেই জন্য আমি একটু, যেহেতু এগ্রিকালচারের সাথে রিলেটেড, তাই আমি পড়িয়ে দিচ্ছি। দেখো ফার্স্টে দেখো খারিফ শস্য পড়ো, রবি শস্য পড়তে হবে না, খারিফ ক্রপসটা পড়ো। খারিফ শস্য আগে দেখো, কারণ গরমকাল আগে শুরু হয়, খারিফটা আগে পড়ো। দেখো দিসটা বড় করে নিও, দিস আর দ্য ক্রপস অফ রেনি সিজন। দেখো আমাদের খারিফ শস্য হচ্ছে বর্ষাকালের শস্য, সোন অ্যাট দ্য বিগিনিং অফ সাউথ ওয়েস্ট মনসুন। জুন মাসে, দেখো আমাদের জুন মাসে কি হয়, বৃষ্টিপাত হয়। তো সেই বৃষ্টিপাতটা কোন মনসুনের প্রভাবে হয়, সাউথ ওয়েস্ট মনসুনের প্রভাবে বৃষ্টিপাতটা হয়। অ্যান্ড হারভেস্টেড, ওকে, মানে কাটা কখন হয় না, অ্যাট দ্য এন্ড অফ সাউথ ওয়েস্ট মনসুন, মানে হচ্ছে অক্টোবর, মানে অক্টোবরের দিকে কিন্তু এই জিনিসটা কাটা হচ্ছে। হ্যাঁ, তারপরেই ঠান্ডা পড়ে যায়, অক্টোবরের পর নভেম্বর ডিসেম্বর শীতকাল চলে আসে। মানে খারিফ শস্য মেনলি গরমকালের ফসল। ওকে, আর হচ্ছে রেনি সিজন। আর গরমকালে তো তোমার রেনি সিজন হবেই, তোমরা সকলেই জানো। হ্যাঁ, গরমের পরেই তোমার বর্ষাটা আসছে। তোমরা মাথায় রাখবে, এই যে শীতকালটা চলে যাচ্ছে, এই যে জুন মাস আসবে গরমের সময়, বর্ষাকালটা যখনই আসবে তখনই কিন্তু খারিফ শস্য বপন করা হয়, বীজ বপন করা হয়। ঠিক আছে, এবার উদাহরণ আছে যে রাইস কোন শস্য, বলবে খারিফ শস্য, রবি শস্য না জায়েদ ক্রপস। তোমরা অনেকেই ভুল করে দেবে, কেউ আন্দাজে মারবে, সেই জন্য আমি জাস্ট পড়িয়ে দিচ্ছি জাস্ট। দেখো খারিফ শস্যের মধ্যে কি কি আছে, রাইস আছে, কটন আছে, জুট আছে। দেখো রাইস মানে চাল, কটন মানে তুলো, জুট আছে পাট, যেগুলো আমি জানি বলে দিচ্ছি। মেইজ মানে ভুট্টা, তারপর হচ্ছে গ্রাউন্ড নাট, টোবাকো, জোয়ার, বাজরা, এটসেট্রা। ঠিক আছে, এই কটা হচ্ছে তোমার খারিফ শস্যের মধ্যে পড়ছে। তারপর দেখো রবি শস্যের মধ্যে কি কি পড়ছে, দেখো দেখো রবি শস্যের মধ্যে কি কি পড়ছে, যে সমস্ত শস্য তোমার শীতকালে হচ্ছে বপন করা হচ্ছে এবং গরমকালের দিকে কাটা হচ্ছে। দেখো প্রথমে খারিফ শস্য পড়িয়ে দিলাম, তারপর রবিতে আসি। দেখো ক্রপস নিডেড রিলেটিভলি কুল ক্লাইমেট ডিউরিং জার্মেশন অফ সিডস অ্যান্ড ম্যাচুরেশন। যখন সিডের যখন ভ্রূণ হচ্ছে এবং হচ্ছে ম্যাচিওরিটি যখন বাড়ছে, মানে গাছটা যখন বাড়ছে, সেই সময় কিন্তু ঠান্ডা ওয়েদার দরকার। দেখো সোয়িং সিজনটা কখন, আমি বলেছি ঠান্ডার সময়। দেখো ঠিক খারিফ শস্য শেষ হচ্ছে, মানে কেটে নেওয়া হচ্ছে, তার ঠিক পরেই কিন্তু রবি শস্য বসানো হচ্ছে। দেখো সোয়িং সিজনটা কি না, অক্টোবর থেকে নভেম্বর মাসে, আর হারভেস্টিং সিজনটা কি, মার্চ অ্যান্ড এপ্রিল মাসে। ঠিক আছে, মানে খারিফ শস্য যখনই কেটে নেওয়া হচ্ছে তার ঠিক পরে কিন্তু রবি শস্য বসানো হচ্ছে। এটা তোমরা মাথায় রাখো। ঠিক আছে, বেশি মাথায় রাখতে হবে না, খারিফ মনে রাখলে রবি হয়ে যাবে। ঠিক আছে, দেখো রবি শস্য কোনগুলো, এই যে আমরা যে রুটি খাচ্ছি, হুইট, তারপরে দেখো বার্লি, তারপর হচ্ছে গ্রাম, তারপর লিনসিড। ঠিক আছে, বিভিন্ন রকমের মাস্টার্ডস, মানে জীবনে সিডগুলো পাওয়া যায় না, সর্ষে, মানে সর্ষে দানা, এই সমস্তগুলো আর কি। মাসুর, পিস মানে হচ্ছে তোমার মটর গাছ, তারপর হচ্ছে পোটাটোস মানে আলু, এইগুলো হচ্ছে রবি শস্যের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপর দেখো জায়েদ ক্রপস। দেখো মার্চ মাসে তো কেটে নেওয়া হচ্ছে, মার্চ মাসে তো তোমার রবি শস্য কেটে নেওয়া হচ্ছে। তারপরে কি হচ্ছে, জায়েদ ক্রপস, মানে এই যে মার্চের পরে, তারপর তো খারিফ শস্য হচ্ছে জুন মাসে। তাহলে মাঝখানের পিরিয়ডটা কী করবে, চাষিরা কী করবে, চুপচাপ বসে থাকবে না, সেই সময় কিছু না কিছু তো ফলন করবেই। গাছ বসাবে, উৎপাদন বাড়াবে। তো এই যে মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে কি করা হয় না, জায়েদ ক্রপস কিন্তু বপন করা হয়। দেখো ক্রপস হুইচ মে বি রেজড থ্রু আউট দ্য ইয়ার ডিউ টু আর্টিফিশিয়াল ইরিগেশন স্পেশালি ইন সামার। এই সামারে কিন্তু, এই গরমের সময়, এই যে ঠান্ডা চলে যাচ্ছে, মার্চ মাস থেকে তোমার জুন মাসের মধ্যে কিন্তু জায়েদ ক্রপস লাগানো হবে এই গরমের সময়। ঠিক আছে, দিজ আর দ্য শর্ট টার্ম ক্রপস গ্রোন ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন দ্য পিরিয়ড, দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, যাই হোক, বিটুইন দ্য পিরিয়ড রবি অ্যান্ড খারিফ ক্রপস। ওকে, মানে রবি শস্য এবং খারিফ শস্যের মধ্যে যে গ্যাপিংটা থাকে,
সেইখানেই কিন্তু জায়েদ ক্রপস বসানো হয়। ঠিক আছে, মানে মার্চ থেকে জুনের মধ্যে, আর কিচ্ছু না, একেবারে ইজি জিনিস। শুধু এক্সাম্পলগুলো মাথায় রাখবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। যেমন ওয়াটার লেমন, তরমুজ, কিউকাম্বা, হচ্ছে তোমার শশা, তারপর হচ্ছে লিফি অ্যান্ড আদার ভেজিটেবলস, হ্যাঁ, বিভিন্ন রকমের গ্রিন ভেজিটেবলসগুলো, শাকসবজিগুলো, সাম পালসেস লাই মুং, উড়াদ এটসেট্রা আর অলসো গ্রোন। ঠিক আছে, মুগ, ঠিক আছে, উড়াদ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আম, এইটা কিন্তু জায়েদ ক্রপসের উদাহরণ। ওকে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা শেষ করছি এখানে। আশা করব তোমাদের অনেক ইনফরমেশান গ্যাদার হয়েছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরীক্ষার আগে এই ধরনের জিনিস কিন্তু খুবই হ্যান্ডি। আর তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি সময় লাগবে না, 1 সেকেন্ডেরও বেশি সময় লাগবে না, কারণ আমি ভিডিওটা বানাই, আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেই যায়। হ্যাঁ, তা তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখলে, একটা লাইক করে রাখলে আমার মোটিভেটেড লাগবে, আমাকে অনেক বেশি মোটিভেশান বাড়বে, আমি মোটিভেশান বেশি করে পাবো আর কি। তো সেই জন্যই বলছি, প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। চলো, দেখা হচ্ছে নেক্সট